আমি ঈশা। আমার হবু বর আমার দিদির সঙ্গে লুকিয়ে শারীরিক সম্পর্ক করত। আমার হবু বর সম্পর্কে আমার দিদির দেওর হয়। মানে আমার দিদির দেওরের সঙ্গে আমার বিয়ে পাকা হয়েছিল। কিন্তু সেদিন রাতে আমি যখন জল খেতে নিজের রুম থেকে বাইরে বেরিয়ে যাই, তখন দিদির ঘর থেকে আহ উহ শব্দ শুনে ভেন্টিলেটরে উঁকি মারতে আমার চোখ দুটো কপালে উঠে যায়। কারণ আমার দিদি নগ্ন অবস্থায় বিছানায় শুয়েছিল। আর আমার হবু বর দিদির আমার হবু বর তো আমাকেই ভালোবাসতো। তাহলে সে কিভাবে আমার দিদির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত ছিল? এটা জানতে গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। আমার জীবনের ঘটে যাওয়া এই গল্পটি শুনে আপনাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। আমরা দুই বোন। আমি দিদির চাইতে বয়সে 5 বছরের ছোট। আমার বয়স 18 বছর। আমি তখন নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। দিদির বিয়ের 1 বছর পরে আমি দিদির বাড়িতে যাই বেড়াতে। ভেবেছিলাম সেখানে কিছুদিন থাকলে আমাকে ভালো লাগবে এবং দিদির মনটাও হালকা হবে। কিন্তু দিদির শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমার সঙ্গে এই রকম হবে আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। দিদির বিয়ের পরে আমি কোনোদিন দিদির শ্বশুরবাড়িতে গিয়ে একটা রাতও থাকার সুযোগ পাইনি। কারণটা তো আগেই বললাম, যে আমি নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। তাই হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়ে যখন ছুটি ছিল, সেই সময়টা কাটাতে আমি দিদির বাড়িতে এসেছিলাম বেড়াতে। দিদির বাড়িতে এসে দিদিকে হাসি খুশি দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। দিদি যেমন আমাকে অনেক ভালোবাসতো, আমিও দিদিকে তেমন ভীষণ ভালোবাসতাম। দিদি যেমন আমাকে নিজের মনের সব কথা বলতো, ঠিক আমিও নিজের মনের সব কথা দিদিকে বলতাম। কিন্তু আমি পরে বুঝতে পারি যে এটা আমার মনের ভুল ধারণা ছিল, যে দিদি আমাকে নিজের সব কথা শেয়ার করে। দিদির শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ ছিল না। তাই জামাইবাবু নিজে অনেক আদর ও যত্নে তার ভাইকে মানুষ করেছিল। আমার দিদির দেওরের নাম পান্না। পান্নাকে কখনো কোনো জিনিসের অভাব অনটন হতে দেয়নি আমার জামাইবাবু। পান্না তখন কলেজে পড়াশোনা করত, কিন্তু সে সারাক্ষণ ঘরের ভিতরেই থাকত এবং প্রতিটা ছোট বড় কাজের জন্য আমার দিদিকেই ডাকত। কিন্তু আমি যখন দিদির বাড়িতে যাই তারপর থেকে সে আমার সঙ্গে সময় কাটাতে শুরু করে। এমনকি সে নিজের বাইকে করে আমাকে মার্কেটে ঘুরতে নিয়ে যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যখনই পান্না আমাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলতো, তখনই দিদি কোনো না কোনো বাহানায় পান্নাকে অন্য কাজে ব্যস্ত করে দিত। এমনকি সেদিন যখন কিছু কারণে কোনো খাবার না খেয়ে মন খারাপ করে নিজের ঘরে বসেছিল, তখন জামাইবাবু পান্নার জন্য অনেক চিন্তা করছিলেন। তখন আমার দিদি জামাইবাবুকে বলল, পান্নাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না। ওর রাগ কিভাবে ভাঙাতে হবে আমি সেটা খুব ভালোভাবে জানি, এবং এটাও জানি যে ওকে কিভাবে খাবার খাওয়াতে হবে। তাই তুমি এই দায়িত্বটা আমার ঘাড়ে ছেড়ে দাও। তারপর দিদি যখন খাবারের প্লেটটা হাতে নিয়ে পান্নার ঘরের ভিতরে যায়, তখন দরজাটাকে ভেতর থেকে লক করে দেয়। তারপর আধ ঘন্টা পরে আমার দিদি হাতে খালি প্লেটটা নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এটা দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে তাকে খাবার খাওয়ানোর জন্য দরজাটাকে ভেতর থেকে লক করার কী ছিল। এমনকি আমার জামাইবাবু এটাই খুব সাধারণভাবে নিচ্ছিল। তারপর জামাইবাবু আমাকে আশ্চর্য থাকতে দেখে বললেন, ঈশা, আমি বুঝতে পারছি তুমি খুব আশ্চর্য হয়েছ, কিন্তু এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। কারণ যখন থেকে তোমার দিদি এই বাড়িতে এসেছে, তারপর থেকে তোমার দিদি পান্নাকে মায়ের মতো ভালোবাসা ও আদর দিয়েছে। তাকে ভালোবাসা ও যত্ন দিয়ে আগলে রেখেছে। পান্না আমার কোনো কথার অমান্য করলেও তোমার দিদির কোনো কথার অমান্য করে না। সে তোমার দিদিকে খুব মানে। জামাইবাবুর কথা শোনার পরে মনে হলো আমি হয়তো একটু বেশিই ভাবছি। তারপর ধীরে ধীরে আমার ও পান্নার মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, এবং এই বন্ধুত্ব যে কখন ভালোবাসায় পরিবর্তন হয় সেটার আমরা টের পাইনি। দিদির বাড়িতে কিছুদিন থাকার পরে একটা জিনিস খেয়াল করেছিলাম, যে আমি পান্নার সঙ্গে বাইরে কোথাও ঘুরতে গেলে বা পান্নার সঙ্গে মেলামেশা করলে দিদি বিরক্ত প্রকাশ করত। এদিকে ধীরে ধীরে পান্নার ভালো ব্যবহার দেখে আমি তার প্রেমে পড়ে যাই। সে তার আশেপাশের লোকজনেদের বিপদে পড়তে দেখলে সাহায্য করত। এদিকে দিদি যখন বুঝতে পারে যে পান্নার সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, তখন দিদি আমাকে বলতো, ঈশা, তুই পান্নার থেকে দূরে থাক, কারণ পান্না ভালো ছেলে নয়, তার চরিত্র ভালো নয়। জানি না কেন দিদি পান্নার ব্যাপারে বাজে কথা বলতো, কারণ আমি যতটা পান্নাকে দেখেছিলাম সে তো খুব ভালো ও দয়ালু মনের ব্যক্তি ছিল। তারপর সেদিন রাতে আমার দিদির ঘর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে আমি অনেক ঘাবড়ে গিয়ে যখন তাড়াতাড়ি দিদির ঘরের দিকে যাই,
তখন দেখি তাদের ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করা ছিল এবং জামাইবাবু ও দিদি তারা দুজনে ঘরের ভেতরে ঝগড়া করছিল। আমি তখন বাইরে থেকে শোনার চেষ্টা করলাম যে দিদি কেন জামাইবাবুর সঙ্গে ঝগড়া করছিল। তখন জামাইবাবু দিদিকে চিৎকার করে বললেন, আমার ভাইয়ের মধ্যে এমন কি কমতি আছে যে তোমার বোনের বিয়ে আমার ভাইয়ের সঙ্গে দিবে না? দিদি তখন জামাইবাবুকে বলল, তুমি ভাবলে কি করে যে আমার শিক্ষিত বোনের বিয়ে তোমার বেকার ভাইয়ের সঙ্গে দিব? এই কথা নিয়ে জামাইবাবু ও দিদির সঙ্গে তুমুল ঝামেলা হয়। ওই সময় পান্না ঘরে ছিল না এবং আমি সাহস করে দিদি ও জামাইবাবুর ঘরে ঢুকতে পারিনি। আমি তখন বুঝতে পারি যে দিদির ইচ্ছে ছিল না পান্নার সঙ্গে আমার বিয়ে দেওয়ার। ওদিকে জামাইবাবুর খুব ইচ্ছে ছিল পান্নার সঙ্গে আমার বিয়ে দেওয়ার। এই ঘটনার কিছুদিন পরেই আমি পান্নাকে নিজের মনের কথা বলে ফেলি যে আমি তাকে ভীষণ ভালোবাসি। তখন পান্নাও আমার হাত ধরে বলল, ঈশা, আমি যখন থেকে তোমাকে প্রথম দিন দেখেছিলাম তখনই তোমাকে মনে মনে পছন্দ করে ফেলেছিলাম। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু কখনো আমার মনের কথা বলার সাহস পাইনি। ঈশা, আমি তোমাকে নিজের জীবনসঙ্গিনী হিসাবে বেছে নিতে চাই। তুমি কি আমার জীবনসঙ্গিনী হবে? আমি তখন খুব খুশি হয়ে পান্নাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, আমি তোমার জীবনসঙ্গিনী হতে চাই। আমি এটা খুব ভালোভাবে বুঝে গেছিলাম যে দিদি পান্নার সঙ্গে আমার বিয়ের প্রস্তাবটা মেনে নিবে না। তা সত্ত্বেও আমি নিজের মনের অনুভূতি পান্নার সামনে প্রকাশ করেছিলাম। ভেবেছিলাম দিদিকে কোনোরকমভাবে মানিয়ে নেব, কিন্তু আমি ভুল ছিলাম। দিদি কোনো মতেই এই বিয়েতে রাজি হয়নি। আমার জামাইবাবু তো অনেক খুশি ছিলেন এই বিষয়ে যে আমরা দুজন একে অপরকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। তারপর জামাইবাবু বলেছিলেন তিনি দিদিকে কোনো রকম করে রাজি করাবেন, কিন্তু তিনিও ব্যর্থ হন। দিদির মুখে তো একটাই কথা যে পান্না আমার জন্য পারফেক্ট নয়, সে একটা বেকার ছেলে, আমাকে খাওয়াবে পড়াবে কিভাবে। এই কথা শুনে জামাইবাবু বলেছিলেন আমি আমার ভাইকে মোবাইলের শোরুম খুলে দেব, সেখান থেকে সে অনেক টাকা রোজগার করবে। তাহলে সে বেকার হলো কি করে? আমি তো তার জন্য সব কিছু ভেবে রেখেছি। ওদিকে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, পান্না আমার দিদিকে দেখে কিন্তু ভয় পেত। প্রথমে মনে হয়েছিল আমি হয়তো এই ব্যাপারে একটু বেশি ভাবছি, কিন্তু ধীরে ধীরে আসল সত্যিটা আমার সামনে আসে, যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। ওদিকে দিদি আমাকে একটাই কথা বারবার বলছিল যে ঈশা, তুই পান্নাকে বিয়ে করিস না, পান্না ভালো ছেলে নয়, সে একটা চরিত্রহীন নোংরা ছেলে। দিদির কোনো কথা না শুনে আমরা বিয়ের দিন পাকা করি। পান্না আমার সামনে এতটাই ভালো ছিল যে আমি নিজের দিদির কথা অমান্য করেছিলাম। আমি পান্নাকে অনেক কাছে থেকে দেখেছিলাম এবং তাকে অনেক ভালো ভেবেছিলাম। কিন্তু সেদিন রাতে সবাই যখন শুয়ে পড়েছিল তখন হঠাৎ করে অর্ধেক রাতে আমার ঘুম ভাঙে। আমি তখন বিছানায় এপাশ ওপাশ করছিলাম আর পান্নার কথা ভেবে মনে মনে খুব খুশি হচ্ছিলাম। আর ভাবছিলাম কিছুদিন পরেই তো আমরা দুজনে একে অপরের হয়ে যাব। এইসব কথা ভেবে আমার ঘুম আসছিল না। তাই ভাবলাম ছাদে একটু পায়চারি করা যাক। তারপর নিজের রুম থেকে বেরিয়ে আমি যখন ছাদের দিকে যাই তখন মনে হয় ছাদের উপরে কেউ বা কারা যেন কথা বলছে। তাদের দুজনের শব্দ পেয়ে আমি চমকে উঠি, কারণ অর্ধেক রাতে ছাদের উপরে আমার দিদি ও পান্না একে অপরের সঙ্গে তর্ক করছিল। আমি তখন কয়েকটা সিঁড়ি উপরে উঠে তাদের কথা শোনার চেষ্টা করি। ওই সময় আমার দিদি পান্নাকে হুমকি দিয়ে বলছিল, তুমি এটা ঠিক করছো না, আমি কিন্তু তোমার সত্যিটা সবাইকে বলে দেব যদি তুমি আমার বোনের সঙ্গে বিয়ে করো। তাই বলছি এই বিয়েটা ক্যান্সেল করো, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার দাদাকে যদি এইসব কথা বলি তাহলে তোমার দাদা তোমাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দিবে। ওই সময় পান্না আমার দিদির সামনে হাত জোর করে বলল, বৌদি, যা হওয়ার তা হয়ে গেছে। আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি, কিন্তু আমি তোমার বোনকে সত্যি খুব ভালোবাসি এবং তার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। তাই এই বিয়েটা হতে দাও। আমি আড়াল থেকে লুকিয়ে সব কিছু দেখছিলাম এবং শুনেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে তারা দুজনে কী ব্যাপারে কথা বলছিল। পান্না এমন কি করেছিল যে দিদি তাকে সেই কথা নিয়ে হুমকি দিচ্ছিল? দিদি পান্নার ব্যাপারে এমন কি জানতো যেটা আর অন্য কেউ জানতো না? আমার মনে এই ধরনের অনেক প্রশ্ন জাগে। তারপর আমি চুপচাপ সিঁড়ি দিয়ে নিচে নেমে ঘরের ভিতরে চলে আসি। আর সারা রাত একটাই কথা ভাবতে থাকি যে দিদি পান্নার ব্যাপারে এমন কি জানে যেটা আমরা জানি না। পরদিন সকালবেলা ভেবেছিলাম দিদিকে পান্নার ব্যাপারে জিজ্ঞেস করব যে সে তার ব্যাপারে এমন কি জানে যেটা আমরা জানি না। তারপর আবার ভাবলাম আমার একটু অপেক্ষা করা দরকার। দিদি হয়তো নিজে থেকেই আমাকে সব কিছু বলে দিবে, এবং দিদি আমাকে না বললেও পান্না তো অবশ্যই নিজের ব্যাপারে সত্যিটা আমাকে বলবে। তাই আমি তাদের কিছু জানতে দিইনি যে আগের দিন রাতে আমি তাদের সব কথা শুনেছি। তাই আমি অপেক্ষায় ছিলাম যে তাদের মধ্যে কেউ না কেউ আমাকে সত্যি কথাটা বলবে।
তারপর খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের তারিখ এগিয়ে আসতে থাকে। তারপর সেদিন আমরা দুজনে মিলে বিয়ের শপিং করতে যাই। জামাইবাবু নিজের কাজে অনেক ব্যস্ত ছিল বলে উনি আমাদের সঙ্গে যেতে পারেননি। আর দিদি তো আমার উপরে রাগ করে বসেছিল। দিদির বারণ করা সত্ত্বেও আমি পান্নার সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি ছিলাম বলে দিদি আমার উপরে ভীষণ রাগ করেছিল। এমনকি যখন থেকে পান্নার সঙ্গে আমার বিয়ে পাকা হয়েছিল তখন থেকে দিদি আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলতো না। সেদিন যখন আমরা বিয়ের কেনাকাটা করতে যাই, তার আগে দিদিকে অনেক অনুরোধ করেছিলাম আমাদের সঙ্গে যেতে, কিন্তু সে রাজি হয়নি। তারপর আমি ও পান্না যখন বিয়ের জামাকাপড় কেনাকাটা করতে যাই, তখন একটা কাপড়ের দোকানে ঢোকার আগেই পান্নার উপর ২-৩টে গুন্ডা বদমাইশ হঠাৎ করে লাঠি দিয়ে মারধর করে পান্নাকে রক্তাক্ত করে দেয়। পান্নাকে ওই অবস্থায় দেখে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে কান্নাকাটি শুরু করি। তারা এত বাজেভাবে মেরেছিল যে সে অজ্ঞান হয়ে গেছিল। এমনকি সেখানে অনেক লোকজনও জড়ো হয়ে গেছিল তার খারাপ অবস্থা দেখে। ওই সময় আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। তখন সেখানে উপস্থিত থাকা একজন ভদ্রলোক অ্যাম্বুলেন্সকে ফোন করে ডাকে। তারপর পান্নাকে নিয়ে আমি হাসপাতালে যাই। সেখানে থেকে দিদি ও জামাইবাবুকে ফোন করে সব কিছু বলি। তারাও হাসপাতালে তাড়াতাড়ি চলে আসে এবং আমাকে জিজ্ঞেস করে এইসব কিভাবে হলো। আমি তখন জামাইবাবুকে সব কিছু সত্যি কথা বললাম। তারপর কয়েক ঘন্টা বাদে যখন পান্নার জ্ঞান ফিরে আসে, তখন আমাদের মনে একটু স্বস্তি হয়। ৪ দিন হাসপাতালে থাকার পরে পান্নাকে যখন বাড়িতে নিয়ে আসি, তখন সে একটু সুস্থ হয়ে ওঠে। এদিকে আমাদের বিয়ের ডেট পিছিয়ে দেওয়া হয়, কারণ এই অবস্থায় বিয়ে করাটা ঠিক নয়। কারণ সে তো ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছিল না। এটা ভেবে আমি জামাইবাবুকে বলেছিলাম বিয়ের ডেটটা পিছিয়ে দিতে। তারপর পান্না যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে, তখন একদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে কি আমার থেকে কোনো কিছু লুকোচ্ছে। তখন সে অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমার হাত ধরে বলল, ঈশা, আমি তোমার থেকে কিছু লুকোতে চাই না। আমি তোমাকে সব কিছু বলে দিতে চাই। আমি জানি না এই সব কিছু শোনার পরে তুমি আমাকে বর হিসেবে গ্রহণ করতে পারবে কিনা, কিন্তু আমিও সুযোগ খুঁজছিলাম তোমাকে সব কিছু সত্যি বলার। তাই আজ যখন তুমি আমাকে জিজ্ঞেস করেই ফেলেছ, তখন আমি তোমাকে সব কিছু সত্যি কথা বলবো। তোমার থেকে আর কিছু লুকাবো না। আমি তোমাকে ঠকাতে চাই না। আমাদের সম্পর্কটা শুরু হবে সত্যি কথা দিয়ে। তারপর পান্না আমাকে যা বলে সেটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। পান্না তখন বলল, ঈশা, তোমার দিদির সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল। প্রত্যেক দিন রাতে দাদার শুয়ে যাওয়ার পরে বৌদি আমার ঘরে আসতো এবং নিজের যৌবন দেখিয়ে আমাকে নিজের দিকে আকর্ষিত করত। আর আমিও নিজের কিছুক্ষণের শারীরিক চাহিদা পূরণ করতে গিয়ে বৌদির যৌবনের উপরে ঝাঁপিয়ে পড়তাম। আমি ওই সময় বুঝতেই পারিনি যে আমি যেটা করছি সেটা তো ভুল। কিন্তু তুমি যখন থেকে আমাদের বাড়িতে এসেছো, তারপর থেকে আমি বুঝতে পারি যে ভালোবাসা কী। ভালোবাসা হচ্ছে একটা সুন্দর অনুভূতি। এতদিন বৌদি আমাকে যা বলেছে আমি তাই করেছি। সকাল সন্ধ্যা যখনই সুযোগ পেত সে আমাকে দিয়ে নিজের চাহিদা পূরণ করত। আর দাদা তো এই ব্যাপারে কিছুই জানতো না। দাদা ভাবতো বৌদি হয়তো আমাকে মায়ের মতো করে ভালোবাসে। কিন্তু তোমাকে ভালোবাসার পর থেকে আমি যখন বৌদিকে এটা বলেছি যে আমাদের মাঝের সম্পর্কটা একটা অবৈধ সম্পর্ক এবং এটা ঠিক নয়, আমরা দুজনে মিলে দাদাকে ঠকাচ্ছি, তাই আমি আর এই পাপ কাজ করতে পারবো না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার কথা শুনে বৌদি অনেক বেশি রেগে গিয়ে আমার জামার কলার ধরে বলল, এতদিন ধরে তুমি আমাকে ব্যবহার করেছো, আর এখন বলছো যে এইসব ঠিক নয়। তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে আমি কিন্তু তোমার দাদাকে বলবো যে তুমি আমাকে ভয় দেখিয়ে এতদিন ধরে আমার শারীরিক শোষণ করেছো। তাই তুমি আমার বোনকে কেন, কোনো মেয়েকে বিয়ে করবে না। তুমি শুধু আমার। তাই আমাকে ছাড়া তুমি কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাবে না, নইলে কিন্তু খুব খারাপ হবে। আমি তখন বৌদিকে বলেছিলাম, তোমার যা করার আছে তুমি করো, কিন্তু আমি আর এই পাপ কাজ করতে পারবো না। সেদিন পান্না আমাকে সব কিছু সত্যি কথা বলেছিল। সব কিছু সত্যি কথা শোনার পরে আমি পান্নার হাত ধরে বললাম, তুমি নিজে থেকে যে ভুলটা বুঝতে পেরেছো এটাই হচ্ছে অনেক বড় কথা। কিন্তু আমার দিদি এই রকম নোংরা মানসিকতার মানুষ আমার তো বিশ্বাসই হচ্ছে না। তার মাঝে আমাদের মনে একটা প্রশ্ন ছিল যে এইভাবে পান্নার উপরে কে বা কারা আক্রমণ করেছিল এবং কেন আক্রমণ করেছিল। পান্নার সঙ্গে তো কারো শত্রুতা ছিল না, তাহলে কে পান্নাকে প্রাণে মেরে ফেলার প্রয়াস করেছিল।
আমরা দুজনে এই কথাগুলো আলোচনা করছিলাম, ঠিক তখনই আমার দিদির ঘরে আসার শব্দ পাই। আমি তখন চালাকি করে তাড়াতাড়ি আলমারির পেছন দিকে লুকিয়ে পড়ি এবং আড়াল থেকে সব কিছু দেখি। পান্নাও তখন বুঝতে পারে যে আমি কেন আলমারির পেছনে লুকিয়েছিলাম। তারপর আমার দিদি ঘরের ভিতরে এসে যখন দেখে পান্না একাই ঘরের ভিতরে আছে, তখন সে পান্নার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, এবার তো তুমি প্রাণে বেঁচে গেলে, কিন্তু যদি তুমি এই বিয়েটা করো তাহলে এবার কিন্তু আমি নিজে হাতে তোমাকে খুন করব। পান্না তখন আশ্চর্য হয়ে দিদিকে বলল, বৌদি, তার মানে আমার উপরে যে হামলাটা হয়েছিল সেটা তুমিই করেছিলে? দিদি তখন রেগে বলল, হ্যাঁ, আমিই করিয়েছিলাম, কারণ তুমি শুধু আমার, আর তুমি যদি আমার হতে না পারো তাহলে আমি তোমাকে অন্য কারো হতে দিব না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসতে পারে না। তারপর পান্না আমার দিদিকে বলল, বৌদি, আমি তোমাকে আগেও বলেছি যে আমাদের মধ্যে যা ছিল আমি সেগুলো শেষ করে দিয়েছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই তুমিও সব কিছু ভুলে গিয়ে দাদার সঙ্গে সংসার করো। আমি ঈশাকে অনেক ভালোবাসি। পান্নার কথা শুনে আমার দিদি অনেক রেগে তার জামার কলার ধরে বলল, তোমাকে আমি ছাড়ব না, তোমার পুরোটা জীবন আমি নষ্ট করে দেব। তারপর দিদির আর কিছু বলার আগেই আমি আলমারির পেছন দিক থেকে বেরিয়ে এসে দিদির গালে একটা থাপ্পড় মেরে বললাম, তুমি এতটা নিচু মনের মানুষ যে তোমাকে আমার দিদি বলতেও লজ্জা লাগছে। পান্না তো নিজের ভুল স্বীকার করে নিয়েছে, কিন্তু তুমি নিজের ভুল স্বীকার করার পরিবর্তে পান্নাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছ। দিদি তখনও নির্লজ্জের মতো আমাকে বলল, ঈশা, তুই আমাদের মাঝে আসবি না। আমি তখন দিদিকে বললাম, একদম চুপ, তুমি যে অন্যায় করেছ এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। তারপর আমি মোবাইলে যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা জামাইবাবুকে সেন্ড করেছিলাম। আসলে আলমারির পেছন দিক থেকে লুকিয়ে আমি সব কিছু মোবাইলে রেকর্ড করেছিলাম। তারপর ওই ভিডিওটা দেখার পরে জামাইবাবু বাড়িতে এসে দিদিকে বলল, তুমি এতটা নোংরা, নির্লজ্জ ও চরিত্রহীন মহিলা সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। তারপর দিদির আর কোনো কথা না শুনেই জামাইবাবু তার পাগলামি দেখে তাকে পুলিশের হাতে তুলে দেয়। জামাইবাবুর পিঠ পিছনে দিদি এত নোংরামি করেছে সেটা জামাইবাবু কখনোই জানতে পারেননি। তারপর জামাইবাবু আমার সঙ্গে পান্নার বিয়ে দেয়। এখন আমি পান্নার সঙ্গে অনেক সুখে সংসার করছি। দিদি সত্যিটা জানার পরে বুঝতে পারি যে দিদি কেন আমার সঙ্গে পান্নার বিয়ে দিতে রাজি ছিল না। দিদি যা অন্যায় করেছে সে তার উপযুক্ত শাস্তিও পেয়েছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব